সময় সংলাপে স্বাগত জানাচ্ছি আমি তুষার আব্দুল্লাহ। সময় সংলাপে আমার সঙ্গে যোগ দিয়েছেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ শামসুল হক। স্যার, আপনাকে স্বাগত সময় সংলাপে। আমি এই গত কয়েকদিনের চিত্রটা একটু আপনার, মানে ঢাকার চিত্রটা একটু যদি আপনিও দেখেছেন, আমরা সবাই দেখেছি যে ভিভিআইপি নরেন্দ্র মোদী এসেছিলেন, ভারতের প্রধানমন্ত্রী। তারপর যে ঢাকার চিত্রটা আমরা দেখলাম, এর আগে এর কথা আমি অনেক বলতে পারি, সেই বিল ক্লিন্টন আসা, তারপর আরো ভিআইপি এসেছে। মানে ঢাকায় কোনো ভিভিআইপি আসলে পরে কিন্তু ঢাকার চলাচলটা একরকম নগরবাসীর জন্য খুব মুশকিলের বিষয় হয়েছে, তারা বেরোতে পারে না, রাস্তাগুলো আটকে যায়। আর প্রতিদিনের চিত্র তো আছে যানজটের। সেই জায়গা থেকে আমরা এখন কি ভাবতে পারি যে এই যে একজন ভিআইপি আসলেন, কয়েকটি রাস্তা বন্ধ হবে, পুরো রাজধানী অচল হয়ে যায়, সেখান থেকে মুক্তির উপায় কি? সামনে আবার রমজানের শুরু হতে যাচ্ছে, সেখানেও বাজার কেন্দ্রিক বা বিপণী বিধান কেন্দ্রিক একটা জট তৈরি হবে। স্বাভাবিকভাবে এই চিত্র নিয়ে যদি আপনি একটু মন্তব্য করেন। ধন্যবাদ আপনাকে। আসলে ঢাকার যে সড়ক বিন্যাস বা যোগাযোগ ব্যবস্থার অবকাঠামো, এটা কিন্তু কখনোই সুশৃঙ্খলভাবে তৈরি না হওয়ার ফলে আমি বলবো আমাদের যে অবকাঠামো আছে তার প্রোডাক্টিভিটি কিন্তু অনেক কম। তো এখানে যে তিনটা প্রধান সড়ক আছে, আমরা যদি প্রগতি সরণি ধরি একটা প্রধান সড়ক, ভিআইপি রোডটাকে একটা প্রধান সড়ক, মিরপুর রোডটাকে যদি ধরি, যেটা দিয়ে বাইরে থেকে গাড়ি এসে আবার শহরের বাইরে চলে যেতে পারে, এটাকে আমরা সাধারণত প্রধান সড়ক বলি। এই তিনটার মধ্যে আবার গুণগত মানের দিক থেকে এই ভিআইপি সড়কটা কিন্তু তাকে বলতে পারে একটু ব্রডব্যান্ড কানেকশন, তার ক্যাপাসিটি একটু বেশি, কারণ তার আশেপাশে সামহাও কোনো মার্কেট তৈরি হয়নি, যার ফলে ফ্রিকশনটা কম, প্রোডাক্টিভিটিটা বেশি, বটলনেক একটু কম, এবং পুলিশেরও নজর থাকে সবচেয়ে বেশি এই জায়গায়। তো আমরা ভিআইপি মুভমেন্ট কেন, আমরা নর্মাল সময় পিক টাইমেই তো আমরা নড়াচড়া করতে পারি না, এক জায়গায় আটকে গেলে তো আটকেই যাই। তাহলে এই যে ভিআইপি মুভমেন্ট হয় তখন কিন্তু বন্ধ হয়ে যায় কিন্তু এই ভিআইপি রোডটাই, যেটার সবচেয়ে বড় ক্যাপাসিটি আছে। তো সেইটা বন্ধ হয়ে গেলে ডেফিনেটলি এই ভারসাম্যহীন যে যোগাযোগ ব্যবস্থা আমাদের আছে এবং তার যে মেরুদণ্ড এই এয়ারপোর্ট রোডটা, এটাই যখন বন্ধ করে রাখা হয় অনেক সময়ের জন্য, স্বাভাবিকভাবে এটা কিন্তু প্রত্যাশিত যে শহরটা একদম অচল হয়ে যাবে। অর্থাৎ অচল তো স্বাভাবিক সময় থাকে, তার থেকে বেশি আরো বেশি অচল হয়ে যায়। হ্যাঁ, তো এইগুলি সাধারণত ক্যাপিটাল বা বড় বড় শহরগুলিতে যেটা করে, শহরে কিন্তু স্পেয়ার ক্যাপাসিটি থাকে। অর্থাৎ আমার মাত্র তিনটা সড়কের মধ্যে যদি আমি আরো স্পেসিফিক্যালি বলি, আসলে দুইটাকে আমরা বলতে পারি প্রধান সড়ক। প্রগতি সরণি রোডও কিন্তু একটা সময় যে কিন্তু এয়ারপোর্ট সড়কের সাথে মিশে ঢাকার বাইরে চলে যাচ্ছে আবার। হ্যাঁ, তাহলে তাহলে সেই হিসাবে মাত্র দুইটা সড়কের উপরে একটা ভিত্তি করে রাজধানী শহর, তো ভিত্তিটাই তো খুব দুর্বল। পাশাপাশি তার আশেপাশে যেই ব্রেসিং থাকার কথা, একটা টাওয়ার চিন্তা করেন, আপনি অনেক উঁচুতে নিয়ে যাবেন, মাত্র 4টা খুঁটি সমান্তরাল তুলে কিন্তু নিতে পারবেন না, তার মাঝখানে কিন্তু ইন্টার কানেকশন দিতে হয়। ব্রেসিং যত দিতে পারবেন তত বেশি শক্তপোক্ত হলেও উপরে নিতে পারবেন। তো ঢাকার এই যে তিনটা প্রধান সড়ক বললাম, তার মাঝখানে কিন্তু পূর্ব পশ্চিমে সেই সংযোগ সড়কগুলি না থাকার ফলে এগুলি কিন্তু দুইটা রাস্তার মধ্যে সাধারণত বিলি বন্টনের সুযোগ সুবিধা দেয়। কোনো একটা রাস্তার যদি বেশি ট্রাফিক হয়ে যায়, তাহলে সে কিভাবে ডাইভার্ট হয়ে আরেকটাতে যাবে, এই তখনই কিন্তু এই পার্শ্ব কানেকশনগুলি দরকার হয়। কিন্তু সেইটাও কিন্তু আমরা পরিকল্পিতভাবে হয়নি, বরঞ্চ আমি বলবো কিছু কিছু পরবর্তীতে আমাদের নিডের রেসপেক্টে হয়েছে। তো আমি সার্বিকভাবে বলবো আমাদের রোড নেটওয়ার্ক পরিমাণগতভাবে অনেক দুর্বল, চাহিদার তুলনায় অনেক কম, এবং গুণগত মানের দিক থেকে আমি বলবো কোনো গুণই নাই এটার, বরঞ্চ নেগেটিভ দিক আছে। অর্থাৎ মোড়ের সংখ্যা বাড়িয়ে দিচ্ছে, ঘন ঘন মোড় দিচ্ছে, তার সাথে সিগন্যাল আসতেছে, তার সাথে ভূমি ব্যবহারের কোনো রকম সামঞ্জস্যপূর্ণ নাই। তার মানে কি, আপনার যদি পরিমাণগত চাহিদার তুলনায় পরিমাণ কম থাকে, তার গুণগত মান না থাকে, আর দুর্ভাগ্যজনক হলো সত্যি আপনি জানবেন যে যে কোনো রাজধানী শহরে অন্তত একটা কি দুইটা আর্টারিয়াল রোড থাকে।
অর্থাৎ একটা রাজধানীকে যদি আপনি বসবাসযোগ্য নগরী করতে চান, তাহলে দূরপাল্লার গাড়ি ওই নগরীর ভিতরে যারা লং ডিস্টেন্স ট্রাভেল করবে তাদের জন্য একদম ডেডিকেটেড অ্যাক্সেস কন্ট্রোল কিছু রাস্তা থাকে, এগুলিকে বলা হয় ধমনী রোড। ধমনী রোডে কিন্তু কোনো সিগন্যাল থাকে না, আমাদের কোনো ধমনী নেই, আমাদের কোনো ধমনীই নাই। যা আছে এটা হলো প্রধান সড়ক। প্রধান সড়ক আর ধমনী সড়ক আকাশ পাতাল তফাৎ। তো এই দুর্বল অবকাঠামোর মধ্যে আপনার হাতে যদি মেডিসিনও থাকে ভালো, আপনি কিন্তু প্রয়োগ করার আগে স্বাস্থ্যটা দেখে নেবেন। হ্যাঁ, ওষুধটা কোথায় দিবেন, তার পার্শ্ব প্রতিক্রিয়া হবে কিনা, শরীর সুস্থ আছে কিনা। শরীরে যদি ডায়াবেটিস থাকে অনেক ওষুধই দেওয়া যায় না, যদি উচ্চ রক্তচাপ থাকে তাহলে কিন্তু অনেক ওষুধ দেওয়া যায় না। তো ঢাকা শহরের সব অসুখই আছে। হ্যাঁ, ঢাকা শহরে তাহলে যেটা বলছেন যে ঢাকা শহরে ডায়াবেটিসও আছে, আবার উচ্চ রক্তচাপও আছে। এর মধ্যে তার মানে নিরাময়ের উপায় কি সেটা বাকি, সেই জায়গা থেকে নিরাময়ের তো অনেক উদ্যোগ নেওয়া হয়েছে, অনেক রকম ব্যবস্থাপত্র বলা হয়েছে, এবং 2019 সালের মধ্যে মানে আমরা অর্থমন্ত্রী যে বাজেট বক্তৃতা সেখানে উনি বলেছেন যে মেট্রো রেল চালু করতে পারবেন। উনি বলেছেন 38 কিলোমিটার ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেস চালু করতে পারবেন। যাত্রাবাড়ি কাজ শুরু হবে, যাত্রাবাড়ি কাঁচপুরের 8 লেন হবে, অনেক রকম কথা। আবার ফ্লাইওভার তো স্যার আছে, শুরু হয়েছে বেশ আগেই। সব এই যে ব্যবস্থাপত্রগুলোর একটা সমন্বিত প্রকাশ কিভাবে ঘটবে? আসলে এই জিনিসটা কিন্তু সরকারকে খুব ভোগাবে, কারণ ঢাকায় যেই প্রস্তাবিত অবকাঠামো বিনির্মাণের কথা ছিল, বিশেষ করে আমাদের কৌশলপত্র পরিকল্পনার মধ্যে যেটা এসটিপি আমরা যেটা বলি, সেখানে ছিল যে 2004-এ ঢাকার যে পরিবহন চাহিদাটা ছিল তখনই কিন্তু যোগানের সাথে দেখালো একটা বিরাট ঘাটতি আছে। কারণ আপনি দেখবেন আমাদের শহরে আমরা কখনোই কিন্তু প্রোঅ্যাক্টিভ কাজ করি না। একটা পরিকল্পিত রাজধানী যেখানে একটা সুন্দর অর্গানাইজেশন থাকে দেখভাল করার জন্য, সে কিন্তু ফোরকাস্ট করলেই বুঝতে পারে অতীতে যদি এইভাবে আমার গাড়ি ঘোড়া বেড়ে থাকে ভবিষ্যতেও এটা বাড়বে। তো ওই ভবিষ্যতে গাড়ি বাড়ার আগেই কিন্তু তারা এই যোগানটা দিয়ে রাখে। আমাদের এখানে হলো গিয়ে রিঅ্যাক্টিভ, অর্থাৎ ঘাটতি হয়ে এত বেশি যানজট হবে, মানুষজন এটা ফিল করবে, প্রশাসন ফিল করবে, তারপরে যেন স্টাডি করে রিঅ্যাক্টিভলি এটা করা। এই হিসাবে তখন বলা হলো যে ধারাবাহিকভাবে যেহেতু যোগান বাড়েনি, বেড়ে গেছে চাহিদা, সেই কারণে একটা বিরাট ইমব্যালেন্স আছে। এই ঢাকা শহরটাকে যদি আমরা বসবাসযোগ্য করতে চাই তাহলে গণপরিবহন হবে সবচেয়ে বড় মেরুদণ্ড। কারণ ঢাকার ভেতরে কিন্তু আর রাস্তা বাড়ানো যাবে না, কারণ চওড়াও করা যাবে না। তাহলে আমার ঢাকায় পরিবহন চাহিদাটা কিন্তু গাড়ির সংখ্যায় আমরা না বলে, আমি যদি চিন্তা করি জনস্রোত, প্রচুর মানুষ এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে চায়, তাহলে আমি কম গাড়িতে বেশি যাত্রীকে যত বেশি ট্রিপ দিয়ে আমি নিতে পারবো, তাহলে রাস্তায় হয়তো আমি জিওমেট্রিক্যালি বাড়াতে পারলাম না, কিন্তু অপারেশনালি কিন্তু তার ক্যাপাসিটি বাড়া যাবে। অর্থাৎ প্রতি ঘন্টায় বেশি পরিমাণ যাত্রী এক জায়গা থেকে এক জায়গায় চলে যাবে। সো ছোট গাড়িকে আমরা ডিসকারেজ করে গণপরিবহনকে সবচেয়ে গুরুত্ব দিয়ে এই মেরুদণ্ডটাকে সেট করে 3টা এমআরটি, 3টা বিআরটি, এই প্রথমেই ধাপে ধাপে ফেজ 1, ফেজ 2, ফেজ 3 আবার 2টা ধাপ আছে। এইভাবে আমাদের কিন্তু গণপরিবহন ভিত্তিক অবকাঠামোটা যদি তা হতো, তাহলে যে প্রক্ষেপণটা দেওয়া আছে যে 2004-এ যেই পরিমাণ ট্রিপ হতো, 2014-তে প্রথমে বলা হলো এটা হয়ে যাবে 23 মিলিয়ন, এরপরে হয়ে যাবে 30 মিলিয়ন, 2024-এ হবে 65 মিলিয়ন, 6.5 কোটি ট্রিপ হবে। এই জায়গায় চলার জায়গাটা কোথায়? এই যে গণপরিবহনের জায়গায় স্যার, আপনার কি মনে হয় যে গণপরিবহন বিভিন্ন সময় নামানো হয়েছে, পরিকল্পনা করা হয়েছে, আবারও বাজেট বক্তৃতায় দেখলাম যে 300টি দ্বিতল, 100টি আর্টিকুলেটেড বাস সার্ভিস চালু হবে। তো আপনার কাছে মনে হয়েছে এগুলো পরিকল্পিতভাবে নামানো হয়? আমরা হয়তো 6 মাস 7 মাস এই বাসগুলোকে দেখি, তারপর সেগুলো তো ডাম্পিং এ চলে যায়, এরকমই মনে হয় আর কি। আমরা আসলে দেখি না। এইটাই দুর্ভাগ্য। গণপরিবহন কিন্তু এটা একটা সিস্টেম, এটা রোলিং স্টক প্রকিউরমেন্টটা না, কিন্তু এটা
আমি যদি ভাবি বাসটাই হলো গণপরিবহন, তাহলে বিরাট ভুল করব। গণপরিবহন একটা সিস্টেম, সিস্টেম। তার প্রোডাক্টিভিটি কিভাবে বাড়ানো যায়, জনগণকে কিভাবে এটাকে অ্যাক্সেস করতে পারে সেটা সুবিধা দেওয়া যায়, এবং একটা বাস সারাদিনে বেশি পরিমাণ কিভাবে ট্রিপ দিবে, তার অবকাঠামো আছে কি না, সেই অবকাঠামোটা এরকম না যে আমি একটানা সব বাস একই রুটকে চলতে দিলাম, তা না। এটার মধ্যে একটা ট্রাঙ্ক বাস থাকবে, এই ট্রাঙ্ক বাসটাই হবে মেরুদণ্ডওয়ালা বাস, তার সাথে কিছু ফিডার কানেকশন ফিডার থাকবে। থাকবে, হ্যাঁ। মিরপুর থেকে এসে গুলিস্তান যাওয়ার দরকার নাই, সে যদি ট্রাঙ্ক সিস্টেমে এই ফার্ম গেটের কাছাকাছি এসে ফিট করে সে আবার লুপ করে চলে যায়। এই যে আমি সিস্টেমটার কথা বলছি, এটা যে কোনো, ইভেন ভারতেও যদি আপনি যান, দিল্লিতে কিছু কিছু স্পাইন ঠিক করে কলকাতাতেও দিজ আছে। যে আমি কিছু আমি ট্রাঙ্ক রাস্তা করব, যেটার মধ্যে হেভি ক্যাপাসিটি দ্বিতল বাস অথবা আর্টিকুলেটেড বাস চলবে এবং দ্রুত চলবে, কারণ বাস ডেডিকেটেড লেনে চলবে, আর বাকিরা ফিডারে ফিট করবে। তো আমি জানি না, আমি যানজট দেখে মানুষ চলতে পারে না, ঝুলে যায়, আমি এইটা তো আমার চোখের দেখায় দেখছি, দেখে আমি বাস কিনে ফেললাম। এটা তো অসুবিধা হয় কি জানেন? সরকার বাস কেনা কিন্তু তার কোনো অসুবিধা নাই, কিন্তু এই বাসটা কিনে বেসরকারিকে যে ইনভাইট করা হলো তাকে সেবাটা পরিচালনার দেওয়ার জন্য। জন্য, আর কোনোদিন কিন্তু বেসরকারি লোক কিন্তু এখানে বিনিয়োগ করতে আসবে না। এবং এটা ধরে নিতে হবে, সরকার কিন্তু গণপরিবহনের মতো এত গুরুত্বপূর্ণ সেবা কোনোদিনই মানসম্মত দিতে পারবে না, কারণ তার চেক অ্যান্ড ব্যালেন্স নাই, তার অডিট হয় না, কেন এত দ্রুত নষ্ট হয়ে যায় সেগুলির প্রশ্ন নাই। আমার তো মনে হয় এটার বিহাইন্ডে যদি আমরা পেশাদারি কোনো অর্গানাইজেশনকে না আনি, এই যে জাস্ট বাস কেনার মধ্যে গণপরিবহনকে আমরা কৌশলটা নিয়ে নিছি, এটা একটা বিরাট ভুল। অঙ্কে বলে দিলাম 300 আর 400, 100 400 বাস আনেন না, 4000-এ নিয়ে আসেন, তাও তো হবে না। তাও তো হবে না, কারণ এবং আপনার তো হিসাব করেননি এই বাসগুলি কয়টা ট্রিপ দিতে পারছে। 10 বছর আগেও কিন্তু 8-10টা ট্রিপ দিতে পারতো মিরপুর থেকে গুলিস্তান পর্যন্ত, এখন হয়তো 3টা দিতে পারে না। তাহলে এটা তো বাসের সংখ্যার তত্ত্ব না, তো রুট নাই। তো তার মানে কি, আমি বলবো বাজেটে যখন আমি দেখলাম যে 400টা বাস কেনা হচ্ছে, এইটার জন্য যে খুব বেশি চিন্তা করা লাগে তা না, কিন্তু 400টা কেন, 4000টা সরকার কিনতে পারে, কিন্তু সিস্টেমটা অকার্যকরী কেন এবং এটা কার্যকরী করার জন্য কি করণীয়, এই দিক এখন থেকে চিন্তা করা যায় যে 400টা বাস বাস আসার পর একই গতি কতদিনের হবে। মধ্যে ডাম্পিং স্টেশনে যাবে। আমরা আবার বিরতিতে যাচ্ছি স্যার। এসে এই ঢাকার বাইরে থেকে আমরা একটু চট্টগ্রাম এবং এই যে জয়দেবপুর ময়মনসিংহ যে 4 লেন 8 লেন হবে সেই জায়গাগুলিতে একটু যেতে চাই স্যার। আবার অনেকগুলো সেতু তৈরি হবে, 4 লেন 8 লেন বিষয় আছে, জয়দেবপুর থেকে ময়মনসিংহের 4 লেনের চালু হওয়ার বিষয় আছে, সবকিছু মিলে মহাসড়কগুলির নিয়ে যদি একটু কথা বলেন স্যার। যে বর্তমান মহাসড়কগুলি আনডিভাইডেড 2 লেন ছিল, ধারাবাহিকভাবে সেগুলিকে 4 লেন করে ফেলছে। ডেফিনেটলি এইটা যোগাযোগের ক্ষেত্রে একটা বিরাট অবদান রাখবে, কিন্তু টেকসই হবে কিনা সেটা নিয়ে কিন্তু প্রশ্ন আছে। আমরা আমরা জানি যে টঙ্গী ব্রিজের পর থেকে কিন্তু অলরেডি কোথাও 4 লেন, কোথাও 3 লেন, অর্থাৎ 8 লেন এবং 6 লেনের রাস্তা জয়দেবপুর পর্যন্ত আছে। লেনটা বড় কথা না, আমরা সেখানে গেলেই দেখতে পারি মানুষ চলাচল করতে পারছে না, কারণ সেখানে মোড় আছে, সেখানে হাট বাজার আছে, সেখানে রিক্সা চলে আসতেছে প্রধান লাইনে, সেখানে স্পিড ব্রেকার আছে। তো এইটা কিন্তু মহাসড়কে, নাম তো মহাসড়কের ডেফিনেশন কিন্তু মানদণ্ডে বিচার হয়, চওড়ায় বিচার হয় না। কিন্তু আপনার 2 লেনেরও কিন্তু মহাসড়ক হতে পারে, আপনি এটাকে অ্যাক্সেস কন্ট্রোল করে পাইপলাইনের মতো বানিয়ে দেন, দেখবেন 10 লেনের ক্যাপাসিটি সমান পাবেন। এবং এটা কেমন ক্যাপাসিটি হবে? টেকসই, কারণ কেউ আপনার কাছ থেকে নিতে পারবে না এই ক্যাপাসিটিটা। তো আমাদের এখানে এই যে সরলীকরণ চিন্তার থেকে 2 লাইনে হয় না, কেন হয় না, কেনর উত্তরটা পেলাম না, দেখলাম কয়েক কিলোমিটার লম্বা যানজট, সুতরাং 4 লেন বানিয়ে ফেললাম। 4 লেনেরও আমি লম্বা কিউ দেখে 6 লেন বানিয়ে ফেললাম। তার মানে আমি উপসর্গের কিন্তু ট্রিটমেন্ট দিচ্ছি। আমি যদি প্রকৃত কারণটা আমি যদি নির্ণয় করে সেইভাবে যদি রাস্তা না বানাই, দুর্ভাগ্য এই বড় বড় বিনিয়োগের কিছুদিনই কিন্তু প্রাপ্তিটা পাওয়া যাবে। আমাদের মতো
ভূমির সংকটপূর্ণ দেশ কিন্তু খুব কমই আছে। আমাদের জনসংখ্যা অনেক বেশি, কিন্তু ভূমির অবস্থা কিন্তু খুব খারাপ। তাহলে আমাদের রাস্তায় কিন্তু যাই বানাবো তার গুণগত মান, তার প্রোডাক্টিভিটি কিন্তু খুব বেশি মানে হওয়া আমি উচিত 8 ছিল। লেনের পর কোথায় যাব? আমি 8 লেনের পর কোথায় যাব? তাইলে আমার যা আছে, আপনি যান না সিঙ্গাপুরে, হংকং, তারপরে হলো গিয়ে ছোট ছোট যেই কান্ট্রিগুলি আছে যেখানে ভূমি ব্যবহারযোগ্য ভূমি সিঙ্গাপুর। কম, হ্যাঁ, তারা কিন্তু রাস্তা কিন্তু খুব কমই বানায়, কিন্তু পরিমাণটা তারা চিন্তিত না, তারা হলো গুণটা। কোনটা? গুণগত মান যদি ঠিক থাকে তাহলে এই রাস্তার যেই ক্যাপাসিটিটা হয় সেটা কিন্তু এক্সস্ট হয় না। সো আমি বলবো তাৎক্ষণিকভাবে জনগণ কিছুদিন উপকারটা দেখবেন, কিন্তু দীর্ঘমেয়াদে আমি বলবো নিরাপদ সড়কও নিশ্চিত হবে না, কারণ প্রথম লেইনে কিন্তু রিক্সা নসিমন করিমন চলে আসবে, কেউকে বাধা দেওয়ার নাই। পাশাপাশি জাংশনগুলি থেকে যাচ্ছে সেই জায়গার মধ্যে থাকবে, এবং এত সুন্দর রাস্তা হওয়ার পর ডেফিনেটলি স্পিড বাড়বে, স্পিড বাড়লে দুর্ঘটনা হবে, দুর্ঘটনার আন্দোলনের ফসল হিসাবে স্পিড ব্রেকার হবে। স্পিড ব্রেকার দেওয়া মানে একটা ভালো সড়কের আমি লোকাল সড়কে বানিয়ে ফেললাম। যারা সড়কের সাথে আছেন তারা একটু শ্রীলঙ্কায় গিয়ে দেখে আসেন তাদের সড়ক বিন্যাসটা কেমন, শ্রেণী যাচ্ছেন তো বিন্যাসটা। স্যার, অনেকেই তো হ্যাঁ যাচ্ছে। যাচ্ছেন, এইটাই হলো কথা, যাচ্ছে দেখি। তো সবাই। কিন্তু আমাদের দেশে যাওয়াটা আমরা বরং তৈরি বেশি করতে, হচ্ছে। হ্যাঁ যাওয়া খুব ঘন ঘন হচ্ছে। শ্রীলঙ্কায় দেখেন মাত্র গত 5-6 বছরে 5টা এক্সপ্রেসওয়ে করে ফেলছে। পাকিস্তান করে ফেলছে আগেই বললাম প্রায় 10টা। এগুলির মধ্যে সুবিধা হলো গিয়ে আপনি কিন্তু বারবার রাইট অফ ওয়ে পাবেন না, আমাদের দেশেও পাওয়া যায় না। তাহলে আপনি আগের থেকে অ্যাটেম্প নিয়ে তার রাইট অফ ওয়েটা প্রোটেক্ট করে উন্নত মানের যদি আপনি রাস্তাটা করে ফেলতে পারেন, এটা আমি বলবো না খরচ না, এটা একটা ভালো বিনিয়োগ। এই বিনিয়োগের রিটার্ন জিডিপিতে ডাইরেক্টলি চলে আসবে, ডাইরেক্টলি চলে আসবে। আরেকটা জিনিস হবে যে এত ব্রডব্যান্ড কানেকশন হবে, এত টেকসই হবে, আমাদের ঘন ঘন রাস্তা বানাতে হবে না, ঘন ঘন মেরামত লাগবে না। এই প্রজেক্টগুলিকে আমি বলবো দুর্ভাগ্য ইন্ডিয়া বলেন, পাকিস্তান বলেন, শ্রীলঙ্কা বলেন, কেউ নিজস্ব অর্থায়নে করেনি। এগুলি খুব উন্নত মানের অনেক বিনিয়োগ সাপেক্ষ একটা প্রজেক্ট। কারা করে? পিপিপি, পাবলিক প্রাইভেট পার্টনারশিপের আওতায়, যেটাকে বলা হয় সবচেয়ে বড় টেকসই একটা মডেল। যে বানাবে, সে অপারেট করবে, সে রক্ষণাবেক্ষণ করবে। এখানে দায় দায়িত্ব বা আমি বাজেট পাই না মেনটেন করব কিভাবে এরকম নাই। তাতে হয় কি, জনগণ সব সময় ভালো রাস্তা পায়, সে খুশি থাকে। যে ইনভেস্ট করলো সেও দেখে বাংলাদেশে সবচেয়ে বড় প্রাপ্তিটা হলো কি, গাড়ি ঘোড়ার সংখ্যা বেশি, জনগণ বেশি। মোবাইল কোম্পানিগুলি যেমন ইউরোপে বিজনেস না করে বাংলাদেশে করতে আসে, কেন? ইউজার বেশি। আমাদেরও কিন্তু এই ধরনের রাস্তা বাড়ালে পরে ব্যবহারকারী বেশি, যেহেতু ইনভেস্টারও বেনিফিটেড হবে, অ্যাট দ্য এন্ড অফ দ্য সরকারও বেনিফিট। সেভাবে আমি বলবো সরকারকে, আমি এইবার দেখছিলাম বাজেটের মধ্যে কোনো রকম দিক নির্দেশনা আসে কি না, কেন আমাদের গত 4 বছরে আমরা পিপিটা সাকসেসফুল হলাম না, সেইটার ব্যাপারে কোনো রিফর্ম, কোনো গবেষণার দিক নির্দেশনা না দেখলাম না। কারণ অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে এই ধরনের গুণগত মানসম্পন্ন অবকাঠামো তৈরি করতে গেলে সরকারের এই রেভিনিউ বাজেট দিয়ে হবে না, ডেভেলপমেন্ট বাজেট দিয়ে হবে না, করতে হবে কিন্তু পিপিপি মডেলে। অন্যরা সাকসেসফুল হয়েছে, আমরা কেন হলাম পিপিপি না? এর ক্ষেত্রে বরাবরই বলা হয় যে আস্থার একটা সমস্যা, যে কেউ কাউকে আস্থা আনতে পারছে না। আমরা বিরতিতে যাব, ফিরে এসে আমরা একটু ঢাকাতেই আবার ফিরবো। কারণ এই ফ্লাইওভারের তো একটা প্রভাব আমাদের যানজটে পড়ছে, ফ্লাইওভার নির্মাণের প্রভাবটা। ডেফিনেটলি আমাদের বিশেষ করে এখন চলমান যে মৌচাক মগবাজার ফ্লাইওভার, এটা কিন্তু একটা বিস্তীর্ণ এলাকা নিয়ে, সেই শান্তিনগর থেকে আরম্ভ করে মৌচাক, ওদিকে রাজারবাগ, একদিকে রামপুরা, একদিকে মগবাজার, তেজগাঁও, হলি ফ্যামিলি, বাংলা মোটর, বিরাট একটা এলাকা নিয়ে তৈরি হচ্ছে। তো আসলে আমি শুধু মৌচাক মগবাজার ফ্লাইওভার না, যাত্রাবাড়ি ফ্লাইওভার, কুড়িল, বনানী, সবগুলি করতে গিয়ে প্রত্যেকটার সাথে কোনো না কোনোভাবে জড়িত ছিলাম। দেখেছি আমাদের এই প্রজেক্টগুলি দীর্ঘায়িত হওয়ার প্রধান কারণ হলো গিয়ে ইউটিলিটি লাইন, যেগুলি রাস্তার উপরে ভিত্তি করেই বসানো হয় মাটির নিচে, তার সাথে কিন্তু কনফ্লিক্ট হয়ে যায়। আমাদের দেশে কখনো ইউটিলিটি লাইনের কোনো ম্যাপ থাকে না, সঠিক ম্যাপ থাকে না। এবং দুর্ভাগ্য হলো এমন, আমরা যখন ইউটিলিটি লাইন বসাতে দেই তার কোনো গাইডলাইনও ভালোভাবে দেই না, মাটি যে খুঁড়ে বসিয়ে ফেলো। হ্যাঁ বসিয়ে ফেলো। এই যে এখন আমি মেট্রো প্রজেক্টের সাথেও আছি,
সেই 10 নম্বর থেকে আগারগাঁও পর্যন্ত গত 1.5-2 বছর আগে মাত্র একটা বড় লাইন বসানো হলো, তাও কি মিডিয়ানের কাছে। মিডিয়ানের কাছে বসানোর অর্থ হলো গিয়ে আমরা খুব শর্ট সাইটেড। উন্নত বিশ্বে রাস্তাকে একটা বড় ডেভেলপমেন্টের একটা অবকাঠামো চিন্তা করে, যে একটা বিল্ডিং একতলা থেকে 10 তলা হয়ে যাচ্ছে, রাস্তাও তো একদিন দোতলা হবে, 3 তলা হবে, তার খুঁটিটা কোথায় বসে? মিডিয়ানে বসে। তা আমি ওইখানে ইউটিলিটি বসাতে দেব কেন? জনগণের শুধু ভোগান্তি হচ্ছে না, প্রজেক্টের খরচও কিন্তু অনেক বেড়ে যাচ্ছে। আমি জানি না সরকারকে দ্রুত, বিশেষ করে পূর্বাঞ্চলে একটা নতুন টাউন হচ্ছে, উত্তরা 3rd ফেজ, এই ভুলের যেন পুনরাবৃত্তি না হয়। মাঝখানের যে অংশটুকু আছে, রাস্তা কখনো দোতলা হবে, 3 তলা হবে, মাটির নিচেও কিন্তু সে যাবে, যাকে ভিত্তি করে যাবে, সেইটার পরিকল্পনা যেন আমরা আগে থেকেই করে নিই। আমরা যেন বিশৃঙ্খলভাবে ইউটিলিটি না বসাই। এর জন্য সুষ্ঠু একটা নীতিমালা থাকতে হবে। এটা কন্ডুইট সিস্টেমের মধ্যে থেকে বিভিন্ন লেয়ারে কে কি থাকবে, এইটার মনে হয় একটা। আমি এইবার বাজেটের সবচেয়ে বড় যে জিনিসটা আমি দেখলাম, আমাদের অর্থমন্ত্রীও নিজেও এখন বলছেন, উনি মনে করেন এই রাজধানীর ট্রাফিক ব্যবস্থাপনার জন্য একটা স্বতন্ত্র একটা বিভাগ থাকা উচিত। আমি বলবো এই বোধ আমার যেন একটা সুনির্দিষ্ট পরিকল্পনায় আসে, কারণ আমরা যদি বিক্ষিপ্তভাবে বিভিন্ন জনকে দায়িত্ব দিয়ে রাখি তাহলে কিছু হবে না, সুতরাং সমন্বয় হবে না। সেই কারণে উনি যেহেতু এটা মাথায় নিয়েছেন যে না, রাজধানীর ট্রাফিক ডায়নামিক্স অ্যান্ড আদার ম্যানেজমেন্ট এটা বহুমাত্রিক, এত মাত্রা বলা যাবে না কয়টা মাত্রা, সেগুলিকে এককভাবে একটা উচ্চ ক্ষমতা সম্পন্ন ট্রাফিক ম্যানেজমেন্টের জন্য যদি করার চিন্তা ভাবনা উনি করছেন, আমার মনে হয় এটাকে দ্রুত বাস্তবায়ন করা। আর না হলে কিন্তু ঢাকা দিন দিন যা অবস্থা হচ্ছে, আমার যোগাযোগের অবকাঠামো বাড়ছে না, কিন্তু পরিবহনের চাহিদা কিন্তু বিভিন্ন মাত্রায় বেড়ে যাচ্ছে। শুধু তাই না, যার উপরে ভিত্তি করে এই ভূমি ব্যবহারগুলি হচ্ছে, সেই ভিত্তিটার কিন্তু সম্প্রসারণ হচ্ছে না। আপনি এয়ারপোর্ট রাস্তায় এতদিন দুই পাশে কিন্তু বহুতল ভবনগুলি ছিল না, শেরাটনের পর সেগুলি তো হয়ে যাচ্ছে, এদের হতে শুরু করেছে হতে। তার মানে এই বিল্ডিংগুলি তো মানুষজন এখন স্লো স্পিডে যাওয়া আসা করবে, তাহলে ওই রাস্তার ক্যাপাসিটি কিন্তু কমে যাবে। তা আমি সড়কেও তো সে ওই যে বহুতল ভবনের আধিক্য ছিল না আগে, সেখানে যাওয়ার জন্য সে গাড়িটা স্লো করবে। হ্যাঁ, এখন তো স্লো করবে, এবং মোড়ের মধ্যে অ্যালাউ করা হচ্ছে। এগুলো একটা বিরাট ভুল পরিকল্পনা। তাহলে হবে কি, ভিআইপি রাস্তার আগে যেই পরিবহন ক্ষমতাটা ছিল দিন কিন্তু কমতে থাকবে। তার মানে আমার ভূমি ব্যবহার বেড়ে যাচ্ছে, গাড়ি বেড়ে যাচ্ছে, জনগণ বেড়ে যাচ্ছে, তাহলে বাড়ছে নাকি আমার পরিবহন ক্ষমতাটা। তাহলে ইকুয়েশনে কিন্তু বলে এটা একটা স্থবির, পরিবহন ক্ষমতা বাড়ছে না আর আমি পরিকল্পিত হতে পারছি না। এটা তো বিরাট একটা সমস্যা। এটা আজকের না, প্রথম থেকেই ঢাকা এমন ভাবে অপরিকল্পিত ভাবে, অর্থাৎ আমরা সার্কেল রোড করতে পারলাম না। হ্যাঁ, কোনো সার্কুলার রোড নাই, এবং একদিকে আছে কিন্তু শুধু তাই না, আমরা জাইকার স্টাডি এবং এসটিপি স্টাডিতে বলা ছিল ইনার রিং রোড, মিডল রিং রোড এবং সার্কুলার, সেগুলিও কিন্তু আমরা করার উদ্যোগ নেই। রিং রোড হলো তো একটা সুবিধা, আপনি যেটা বলছিলেন যে আমি সাভার থেকে এসে আমি ওদিক দিয়ে পশ্চিম দিকটা ব্যবহার করে আমি চলে যাব সদরঘাট। হ্যাঁ, এটাকে বলা হয় রিং রোডটাকে বলে ট্রাফিক লোড হিসাবে আসে রাজধানীর দিকে। এই লোডটাকে যদি আমি বিভিন্ন পয়েন্টে ডিস্ট্রিবিউট করে দিতে পারি, এটা তো একটা ট্রাফিক ম্যানেজমেন্ট। তো ট্রাফিক ম্যানেজ করতে গেলে যে অবকাঠামো লাগে, রিং রোড বা অরবিটাল রোড, এটা একটা কিন্তু অবকাঠামো যদি থাকে, প্রধান সড়ক দিয়ে যারা আসতে থাকে তাদের অনেকগুলি অল্টারনেটিভ থাকার ফলে বিভিন্ন জায়গায় আমার কাছে যেটা মনে হয়, আমি জানি না আপনি ভালো বলতে পারছেন, আপনি পরিকল্পনা করেন যে আমাদের নতুন পরিকল্পনা নেওয়ার আগে যা আছে তার একটা শৃঙ্খলায়, সেগুলোকে শৃঙ্খলা আনা দরকার। হ্যাঁ, কিন্তু এটা কে করবে? এটা কেউ তো উত্তর দিতে পারে না। তো রাজুকে বলে আমি করি না, মানে এটা তো রাজনৈতিক সিদ্ধান্তের ব্যাপার না, রাজনীতি না। পৃথিবী কিন্তু রাজনীতির ভাবে যত না চলে, না সরকারি মানে রাষ্ট্রের একটা সিদ্ধান্তের ব্যাপার আছে, রাষ্ট্র না, এগুলি হলো আমি বলি ইনস্টিটিউশনগুলি। অর্থাৎ কেন সরকার বিদ্যুৎ বিভাগ কেন করছে, সরকার কেন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ করছে, সব চিন্তা তো সরকারকে করার দরকার নাই। প্রতিষ্ঠানগুলিকে যদি আপনি ক্যাপাসিটি বিল্ড আপ করেন এবং
তাকে যদি আপনি স্বাধীনতা দেন এবং অর্থনীতিরও নিরাপত্তা সেখানে দেন, চলে আসে স্যার সরকারের রাষ্ট্রের দৃষ্টিভঙ্গির ব্যাপারটা। হ্যাঁ, এখন হলো আপনি দিবেন কিনা সেই ক্ষমতা। সেটা তো সেই দৃষ্টিভঙ্গির কথাই আমি বলছি স্যার। হ্যাঁ, সেইটা আমার মনে হয় আপনি রাইটলি বলছেন, রাইট, এদিক দিয়ে ঠিক। সরকারকে চিন্তা করতে হবে এটা কি ডে টু ডে ওনারা চিন্তা করবেন নাকি একটা ইনস্টিটিউশনাল, এটা একটা স্বতন্ত্রভাবে যেটা হ্যাঁ। পুরো পৃথিবীতে এই একমাত্র স্পেসিফিকেশন যে এই সরকার আসে সরকার যায়, ব্রুকরেট আসে ব্রুকরেট যায়, কিন্তু পরিকল্পনাকারী পরিকল্পনা করা হয়, প্রতিষ্ঠানটা জি, হুম। সে থেকে যায়, সে দিন দিন সমৃদ্ধ হয় জ্ঞানে গর্বে, আপডেট হতে থাকে। সে আপডেট হতে থাকে এবং সে আরো এটাকে ঢেলে সাজাতে জি। থাকে। সেই জায়গা থেকে ওই দৃষ্টিভঙ্গিটায় আসা উচিত। আপনি যেটা বলেন অর্থমন্ত্রী যে দৃষ্টিভঙ্গির কথা বলেছেন সেই দিক সেটা যে হয়তো দ্রুত শুরু হতে পারে একটা। আমরা আশা করব। স্যার আপনাকে ধন্যবাদ আজকে সময় সংলাপে যোগ দেওয়ার জন্য। দর্শক যারা ছিলেন সময় সংলাপে আমাদের সঙ্গে এতক্ষণ এই আলোচনায় আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি সময় সংলাপ। দেখা হবে আগামী দিন। সবাই সুন্দর থাকুন, নিরাপদে থাকুন।